তারা যে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস থাকলে তাদের যে স্বর্গরাজ্য থাকতো সেটা এখন হয়তোবা স্বর্গরাজ্য থেকে শুধু রাজ্য হয়েছে। এই গুপ্তর ব্যাপারটা যদি ছেলেদের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে এটা সহিংসতার দিকে হয়তো যেত না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী লিডার হিসেবে তাকে এখানে মানায় না। বিএনপির মধ্যেও আওয়ামী লীগের অনেকে আছেন, এটা তো সত্যি আছেন, এবং আওয়ামী লীগ আগে করতো, আমরা দেখতে পাচ্ছি যে এখন সে বিএনপি করে, এবং সে এখন দেখা যায় অনেকে আমরা দেখছি যে সে বিএনপির নেতা এখন সে, অথচ সে আওয়ামী লীগ কিছুদিন আগে আওয়ামী লীগ করতো। আমরা তো ছদ্মবেশী বলেন, গুপ্ত বলেন, সুপ্ত বলেন, এগুলো তো জামাতকে দেখেছি গত এই 4টা টার্মে আওয়ামী লীগের, যে তারা আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের ভিতর বিলীন হয়ে গেছিল। মার্জিয়া মমতাজ, আপনি কি মনে করেন কিনা তেল সার দিতে চাচ্ছে, আমরা নিচ্ছি না বা সরকার নিচ্ছে না, দাদাদের ভয়ে দাদারা ফেলে দেবে? আপাতত সুন্দর আমার কাছে ঠেলে দিলেন। এখন বিষয় হচ্ছে বেরসা শাহরিয়ার এটা কেন বলেছেন হয়তো উনি ব্যাখ্যা করতে পারবেন। আমার কাছে আপনি মনে করেন কিনা, যেহেতু আপনি একজন রাজনীতিক, এটা খুবই রিস্কি জায়গা মনে করার জন্য, ইনফরমেশন ছাড়া আমি মনে করি যে এখানে এই যে মনে করিটাও বলা উচিত না, তাই না? এটাকে এখানে স্পেসিফিক ইনফরমেশন ভিত্তিক আমাকে কথা বলা উচিত, কারণ এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের ব্যাপার, তাই না? তো আমি এখানে কথা বলতে চাই না। তাহলে আবার অন্য একটা প্রশ্ন যাই। আজকে পাবনার ঈশ্বরদীতে আজকেও আবার ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ হলো। এই দুদিন আগে গুপ্ত লেখার কারণে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবির ছাত্রদল সংঘর্ষ হলো। তো ব্যাপারটা হচ্ছে, গুপ্ত লিখলে জামাত শিবিরের গা জ্বলে। যদি ছাত্রদলের বক্তব্যটা আমি বলছি, কোট আন কোট, আমার বক্তব্য না, গুপ্ত বললেই কেন জামাত শিবির বা তাদের গা জ্বলবে বা তারা কেন সেটা নিয়ে হামলা করবে, এই বিষয়টা উঠে আসছে। বা এই যে এবার পরবর্তীতে আজকে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ হয়েছে, এই গুপ্তর বিষয়টা, গুপ্ত সুপ্ত বিতর্ক নিয়ে আর কতদিন চলবে, সেটাকে সামনের দিকে ছাত্র রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? জি, এখানে খুব স্পেসিফিক ঘটনাটা দেখেন। গুপ্ত অভিযোগ আসার আগে বা এই শব্দটা আসার আগে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি হয় নাই? হয়েছে। আপনি দেখেছেন রাজশাহীতে 5 আগস্ট অভ্যুত্থানের পরেই আমরা এটা আশা করেছি, আমরা অনেক কিছু আশা করি নাই, হচ্ছে, তাই না? দেখেন এই মারামারি আগে ছিল না? অবশ্যই। রাজশাহী ইউনিভার্সিটিতে মতিহারে একটা ইটের উপর রেখে মাথা রেখে আরেকটা ইট দিয়ে মাথায় ফাটিয়ে দেওয়া হয়েছে এবং এই ছেলেটা পরে মারা যায়। এরকম একটা দুইটা না, ধরে বেঁধে গর্তে ফেলে দিয়ে দেওয়া হয়েছে এবং মৃত্যু নিশ্চিত করার পরে চলে গেছে। একটা দুইটা ঘটনা না। চিটাগং ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে তো শহীদ আব্দুল মালেকের কথা আমরা জানি, যিনি শিবিরের ছিলেন, এবং এটা শুধু এক দলের মারা গেছে এটাও আমি বলবো না। আমাদেরকে এই জায়গাটার গোড়াটাতে আসলে হাত দিতে হবে। এদেরকে খেলাচ্ছে কারা? এই গুপ্তর ব্যাপারটা যদি ছেলেদের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে এটা সহিংসতার দিকে হয়তো যেত না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী লিডার হিসেবে তাকে এখানে মানায় না। আমি খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, তিনি নির্বাচনের আগেও এটা তার জনসভায় একজন নড়াচড়া করছিল বা উঠে চলে যাচ্ছিল, সেখানে ব্যবহার করেছেন। আমি আরও দুঃখের সাথে বলছি, এখন তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই না? তার কাছ থেকে আমি সত্যি এটা আশা করি নাই। এখানে আসলে আমরা মুরব্বী হিসেবে আমরা সতর্কতার সাথে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি নাই আমার কাছে মনে হয়, এবং এ কারণে আমরা এদের এই ঝগড়া লেগে যাওয়াটাকে, মারামারিতে চলে যাওয়াটাকে আমরা নিজেদের পকেটে ভরছি, বেনিফিটটা নিচ্ছি। আপনি ফুটেজগুলো দেখেন, যেই ছেলেটা রামদা নিয়ে যাচ্ছিল তাকে আজকে ধরা হইলো, সে বলেছে ওরা এটা ফেলে গেছিল, আমি ওদেরকে ফেরত দিতে যাচ্ছিলাম, তখন আমার ছবি তুলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে থানায় দিতে যাচ্ছিলাম, আমার ছবি তোলা হয়েছে। এটা সেলফ এক্সপ্লেইনিং। কিন্তু আমি তারপরেও এই জায়গাটাতে, আমি টিচার, তো আমার একটা ছাত্রকে দোষী ভাবার আগে আমাকে 10 বার চিন্তা করতে হয়। আমি দেখি যে এর পেছনে আসলে কারা অর্থ দিচ্ছে, সাহস দিচ্ছে, যে তোমার নামে মামলা হলে তোমাকে বিদেশ পাঠিয়ে দিবে, আশ্বাস দিচ্ছে যে তুমি লাগাও। এই জায়গাটা কারেকশন হওয়া দরকার। মানে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যারা শীর্ষ নেতা আছে তাদের দায় দেখে রাজনৈতিক দলের পলিসি হওয়া দরকার। বিএনপির মাঝেও গুপ্ত সুপ্তরা লুকিয়ে আছে, বা একসময় বলা হতো আওয়ামী লীগের সাথে লুকিয়েছিল জামাত শিবির, ছাত্রলীগের সাথে লুকিয়েছিল জামাত শিবিরের ছেলেরা। এখন এই এম এ আজিজের বক্তব্যটাকে আপনি কি বলতে, বিএনপির মাঝেও কি এরকম দেখছেন কিনা? উনি এই বক্তব্যটা দিয়েছেন ওনার একান্ত নিজের বক্তব্য, কিন্তু আমার যেটা মনে হচ্ছে প্রেক্ষাপট কি দেখছেন উনি ওনার কথার মধ্যে উনি যদি এটা মিন করতে চান যে বিএনপির মধ্যেও আওয়ামী লীগের অনেকে আছেন, এটা তো সত্যি আছেন, এবং আওয়ামী লীগ আগে করতো, আমরা দেখতে পাচ্ছি যে এখন সে বিএনপি করে,
এবং সে এখন দেখা যায় অনেকে আমরা দেখছি যে সে বিএনপির নেতা এখন সে, অথচ সে আওয়ামী লীগ কিছুদিন আগে আওয়ামী লীগ করতো, এবং ডকুমেন্ট সহ দেওয়া হয়েছে যে এই যে আওয়ামী লীগ তার হাইকমান্ডের কাছে দেওয়া হয়েছে। তারপরেও হয়তো শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা জানি চট্টগ্রামে না, আমরা জসিমউদ্দিন হ্যাঁ, নামে যা বাট জানিয়েছি, তিনি এই আওয়ামী লীগ ঘটনাগুলো ঘটছে। সুতরাং আজিজ ভাই যদি এটা বলে থাকেন তাহলে তিনি সম্ভবত এই ঘটনার প্রেক্ষিতে বলছেন। যদি সেটা বলে থাকেন তাহলে সেটা খারাপ বলেননি, সেটা সত্যি বলেছে, এটা হতেই পারে। সুতরাং এইটা নিয়ে আমি নেতিবাচক খুব একটা যে কিছু সেটা আমি দেখছি না। রাজনীতিতে এটা হতেই পারে, আজকে আপনি আমার দলে কালকে আপনার দলে, এটা তো ঘটছে, তো এটা রেগুলার ঘটছে, এবং এগুলো আগামী এগুলো থামবে না, এগুলো সারা জীবন ঘটবে। কারণ রাজনৈতিক নেতারা যতদিন না পর্যন্ত নিজের আদর্শের মধ্যে ওনারা একেবারে স্টিল না থাকতে পারবে আদর্শকে যদি তারা অতি যত্নের সাথে লালন না করেন, যতদিন না করেছেন রাজনীতিবিদরা, ততদিন পর্যন্ত এই যে ভাঙ্গা খোড়ার খেলার মধ্যে এই গুপ্ত সুপ্ত থাকবেই। কিন্তু তারা যদি নিজেরা কমিটেড হন নিজের আদর্শের সাথে, তাহলে সে দেখবেন যে না খেয়ে থাকবে, কিন্তু তার আদর্শের সাথে সে কম্প্রোমাইজ করবে না। এই রাজনীতিবিদ তৈরি না হওয়া পর্যন্ত এই দেশের রাজনীতিতে এগুলাই চলবে। সুতরাং এগুলো অবাক হওয়ার কিছু না। ধন্যবাদ। যদি মুন্নিয়াপা যদি একটু করে বলতেন যে না, দেখেন- কালামে বলছিলেন বিএনপির মাঝে যে গুপ্ত, কিন্তু উনি নিজেও বলছেন, আমিও জানি যে আসলে চট্টগ্রাম একজন জসিমউদ্দিন যিনি এমপি হচ্ছেন চন্দনেশ থেকে, তিনি একসময় আওয়ামী লীগেই করতেন, বেনজিরের একজন ডান হাত ছিলেন, সেরকম একটি প্রচার হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়, তিনি এমপি হয়েছেন। তো আসলে কি এমনি আজিজ কি বিএনপির মধ্যে যে সুপ্ত গুপ্তর কথা বলছেন সেগুলি কি আওয়ামী লীগের কথা বলছেন? এখন সেটা তো আজিজ ভাই বলতে পারবেন, তবে আমরা তো ছদ্মবেশী বলেন, গুপ্ত বলেন, সুপ্ত বলেন, এগুলো তো জামাতকে দেখেছি গত এই 4টা টার্মে আওয়ামী লীগের, যে তারা আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের ভিতর বিলীন হয়ে গেছিল মিলেমিশে। যে পাশাপাশি আমরা যারা বিএনপি করি, আমরা কিন্তু আমাদের আত্মপরিচয়, আমাদের উপর যত অত্যাচার, নির্যাতন, গুম খুন যা কিছু হয়েছে, আমরা 15 বছর 17 বছর জোর গলায় বলেছি আমরা বিএনপি করি। কিন্তু জামাতের বেলায় এটা হয়নি আনফরচুনেটলি। তবে দু একটা ঘটনা আপনি যেটা বললেন সেটা ঘটে থাকলে এটা তো অত্যন্ত আমাদের মতন কর্মীদের জন্য খুব দুঃখজনক, কারণ আমরা তো দুঃসময়ের কর্মী, আমরা তো দুর্দিনের কর্মী, আমরা তো দলকে ছেড়ে কোথাও যাইনি। আমার মতন হাজার হাজার আমাদের দলের কর্মী আছে, যার কারণে এই দলটা 17 বছরে না ভেঙে এই রকম মহিরুহের মতো দাঁড়িয়ে আছে। কাজেই আমাদের বিশ্বাস আর আমাদের আদর্শ সব কিছুর সাথে, দলের আদর্শর সাথে আমরা তো ঈমান নিয়ে থাকতে চাই। কাজেই এই জায়গায় অন্য কোনো কথা আসলে এটা আমাদের কষ্ট দেয়। মানে আপনি মনে করছেন যে বিএনপির মাঝে কোনো ধরনের আওয়ামী লীগের লোক? আমি এটা বলিনি, আমি বলেছি দুই একটা ঘটনা থাকতে পারে, এটা আমি তো অস্বীকার, এটা তো আমি এটা বলতে ওইভাবে না, কি যেহেতু স্পেসিফিক একটা ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আরেকটা যে নারী সংরক্ষিত আসনগুলো নিয়ে আমরা দেখলাম বেশ নয়াপল্টন বেশ জম্পেশ, মানে জমজমাট একটা অবস্থা ছিল, নারীরা বিভিন্ন সময় ফর্ম টর্ম নিয়েছে, এবং সেক্ষেত্রে সেখানে একটি ঘটনা দেখলাম, কনকচাপা শিল্পী কনকচাপার মতো একজন মানুষকে তার উপরে অনেকটা মব বলে না যে অনেকটা তার বিরুদ্ধে কথা বলেছেন কিছু যশোরের সম্ভবত নারী বিএনপি নারী নেত্রী, এবং তা যদিও সেখানে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে আসলে কনকচাপার মতো একজন ব্যক্তি সমর্থন করাটাই সবচেয়ে বড়। আপনি কি এটা দেখেন কিনা যারা ত্যাগী ছিল, যারা তৃণমূলের নেত্রী, তারাও কি কোনো কারণে বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখেন, যেহেতু এখানে নারী সংরক্ষিত আসনে অনেকেই প্রার্থী হয়েছেন? অনেকে, আমি নিজেও হয়েছি, গিয়েছিলাম। তো আপনি ওই আশা দেখেন কিনা, আপনি হবেন কিনা সেটা দেখার সময় বলে দিবে। আমাদের অতীত ইতিহাস তো লেখাই আছে অক্ষরে অক্ষরে। কাজেই আমাদের ত্যাগ, আমাদের যে তিতিক্ষা, গত আমাদের 17 বছরের যদি ধরি, সেই কমিটমেন্ট, ডেডিকেশন, এখান থেকে তো আলাদা করা বড় কঠিন হবে। এবং সেই সাথে তো আমরা দেখেছি রুমিন ফারহানার মতো লোক তো দল থেকে বহিষ্কার হয়ে গেছে। না, ঠিক আছে, রুমিন এখন সে তো এমপি হয়ে এসছে, তারপর তো ভালোই তো আছে সে। এখন দেখেন, নারীদের যে সংরক্ষিত আসন, বিএনপি তো বড় দল, 36টা আসন পাওয়ার কথা, এখন তার মধ্যে আপনার 1000-এর উপরে ফর্ম নেওয়া এবং জমা দেওয়া হয়েছে। এখন শিল্পীরা, যারা পৃথিবীর বিভিন্ন দেশেই শিল্পীরা, তাদের দিকে তারা তো আমার আপনার থেকে একটু এক্সট্রা জ্ঞানী গুণী, কারণ তাদের তো, আমার তো সেই এক্সপার্টিস নাই, আমি তো গান গাইতে পারি না।
এখন কনক চাপা তো সে ভারী সুন্দর গান করে, তো সে যদি আসে, কিংবা আমার বন্ধু বেবি নাজনীন, তো আমি তো তাদেরকে স্বাগত জানাতে চাই। কারণ কি, পৃথিবীর অন্যান্য যে কোনো দেশেই গুণী শিল্পীদের একটা কদর সেটা আপনার আছে। আমি সবার কথা বলছি না, কিন্তু গান গাওয়া, গান গাইতে পারা, কবিতা আবৃত্তি করা, সুন্দর অভিনয় করা, এটা তো গুণের কথা আপনার, যে আপনার এক্সট্রা একটা কোয়ালিটি যেটা আমার নেই। কাজেই আমি তো তাদেরকে পজিটিভলি দেখি। আমি চাই যে এইরকম মানুষ, জ্ঞানী গুণী, তারা আসবেন, সাংবাদিকদের মধ্যে থেকে আসবেন, আমাদের আইনজ্ঞ যারা আছেন তাদের মধ্যে থেকে আসবেন। একটা ভাইব্রেন্ট সংসদ হোক, কিন্তু গান গাইবেন সংসদে অতীতের মতন, আমি সেটার ঘোর বিরোধী। বিশেষ করে চট্টগ্রামে যে গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়ে গেছে। আমার প্রশ্নটা হলো, ছাত্রদলের পক্ষ থেকে কেন দেয়ালে দেয়ালে গুপ্ত লিখতে হচ্ছে? আর এই যদি বলি, বা ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি বলছেন, একটি পোস্টে বলেছেন যে ছাত্রদল পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আসলে আপনারা গুপ্ত কেন লিখছেন, বা পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা করছেন? ধন্যবাদ আপনাকে। প্রেক্ষাপটটা আপনার বুঝতে হবে যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ভাইয়েরা, যাদের তার আগে আসলে বিভিন্ন লেবাসে, বিভিন্ন চাদরে আবৃত মুড়িয়ে থাকতো তারা, তো সেই সময় 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের ভাইয়েরা যখন এক্সপোজড হইল, তখন সেই 5ই অগাস্ট সন্ধ্যাবেলায় তারা সব হলগুলাতে সাধারণ শিক্ষার্থীর বেশে তারা প্রত্যেকটা হলে ক্যাম্পাসে দখল নিয়ে নিল। মানুষজনের, সাধারণ মানুষ আবেগের কারণে তারা গণভবনের দিকে সবাই ধাবিত হয়েছিল। আর আমাদের ভাইয়েরা, যারা গুপ্ত ভাইয়েরা হয়তো বা হলেই ছিল, কিন্তু তাদের যে বাইরের যারা প্রতিনিধি ছিল, বিভিন্ন মেসে ছোট ছোট করে থাকতো, তাদেরকে তারা হলে নিয়ে আসছে, এবং সাধারণ শিক্ষার্থীদের বেশে তারা তখন নিজেদেরকে লিডার বলে দাবি করত যে আমরাই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি। তো এই যে কনফ্লিক্টের শুরুটা, এটা কিন্তু ওই 24-এর গণ অভ্যুত্থানের পরের দিন থেকেই শুরু হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর বেশে শিবিরের দৌরাত্ম্য শুরু হয়েছিল, কিন্তু 12ই ফেব্রুয়ারির পর থেকে তাদের সেই জায়গাটা সাধারণ শিক্ষার্থীর বেশে তো তারা কারো কাছে অ্যাপ্রোচ করলে মানুষজন শুনতেছে না, কারণ মানুষজন চিনে যে এরা অনেকেই গুপ্ত শিবির ছিল। এখন আর ওই কথাগুলো খাচ্ছে না। তো ঝামেলা হয়েছে কোন জায়গাটায়, তারা যে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস থাকলে তাদের যে স্বর্গরাজ্য থাকতো, সেটা এখন হয়তো বা স্বর্গরাজ্য থেকে শুধু রাজ্য হয়েছে। এখন স্বর্গটা চলে গেছে তাদের। এখন স্বর্গটা যে কোথায় গেল, তারা এই জন্য অনেকটা যে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস টার্মটা এরকমভাবে বিভিন্ন জায়গায় তারা সাধারণ শিক্ষার্থীদের বেশে এই যে চিকামারাগুলা, এই চিকামারাগুলা কিন্তু সব শিবির দ্বারা পেট্রোনাইজড বাই শিবির ধরলাম। তো ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। ছোট্ট একটা প্রশ্ন করে রাখি, এই ছাত্র দলের সাধারণ শিক্ষার্থীর মন জয় করতে পারছে না কেন? না, সাধারণ শিক্ষার্থী না, মন জয় করার বিষয় না তো। সাধারণ শিক্ষার্থী তারা লেবাসটা ধরা, আমরা আসলে ছাত্র শিবির না, আসলে হলো কি, সব ছাত্র শিবির না, বেসিক্যালি হচ্ছে সবাই তো আর ওন করে না, কিন্তু তাদের একটু সিস্টেমটা ভিন্ন। ধরেন আপনার কোনো জায়গায় এক ভাইয়ের পোস্ট করলাম, সে 2002 সালে সম্ভবত কেমিস্ট্রি স্টুডেন্ট ছিল, তার একটা পোস্ট দেখলাম। তো ওই ভাই লিখছে যে তাকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছিল, সে অবাক হয়ে গেছে। তাকে একটা গোপন জায়গায় ডাকা হয়েছে, সে যাওয়ার পরে দেখে আমার এই ইয়ারা তো পাশেই ছিল, কিন্তু কোনো দিন অন্য কোনো টপিকে তারা যায় না। কিন্তু যখন ওই বাসায় গেলো স্পেসিফিক এই টপিকে, আবার যে টিচার হঠাৎ করে ফজরের নামাজের সময় দেখা, জোর করে তাকে নামাজে নিয়ে গেছে, দেখে ওই টিচার ওইখানে নামাজ পড়ে, আর ওইখানে তারা এই ধরনের প্রচারণা করে, এবং এই টিচার আর স্টুডেন্টের সম্পর্কের কারণে তাদের মার্কসও বেশি হয়। তো এটা হইলো কি, যে আমরা মোসাদ বা হচ্ছে আমরা বাকি যে মানে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমরা তাদের যে কি অপারেটিং সিস্টেম, হ্যাঁ ইসরায়েলের মোসাদ যে অপারেটিং সিস্টেমগুলা, আমার মনে হয় যে মোসাদের কাছ থেকেও তারা হয়তো বা ট্রেনিং প্রাপ্ত, বা এই জায়গায় যে ট্রেনিংগুলো বিভিন্নভাবে, এমন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, এটা আসলে আনলাইকলি। মানে এরকম পলিটিক্স করে গুপ্তভাবে নিজের, ঠিক আছে আপনি ফ্রন্ট লাইনে আসবেন না, কিন্তু এতটা ব্যাক লাইনে করতে হবে আপনার, যে বলতে হবে, কারণ এই শিক্ষার্থীরা তো আর আপনাদের প্রতিদ্বন্দ্বী না, কিন্তু শিক্ষার্থীদের মন জয় করে না। বিষয়টা হয়েছে যে তারা যেভাবে করে, তাদের অর্থের উৎস, তারা অনেক কিছু বলে, বড় ভাইরা সহযোগিতা করে, আবার অনেকে শিবির থেকে জামাত করবেন, তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু ফান্ডিংগুলো কোথা থেকে আসে এগুলো একটু সাসপিশাস। তারা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনার দেখেন যে এই ইফতারি করা বিভিন্ন কিছু, তারা যে বড় বড় আয়োজনগুলা করে, এগুলোর তো উৎস লাগে। তো
এই উৎসটা কোথা থেকে আসে কোত্থেকে এগুলো আসে খুব বলে suspicious। মনে হচ্ছে? কোত্থেকে না ওইটা না যে বড় ভাইরা বলে যে বড় ভাই, কিন্তু কিভাবে যে ফান্ডিংটা বড় ভাই কি স্বেচ্ছায় দেয় না অনিচ্ছায় দেয় না জোর করে তার কাছ থেকে আদায় করা হয়, এটা খুব সাসপিশিয়াস। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা প্রশ্ন সাথে করে ফেলি, সেটা হচ্ছে 23 এপ্রিল যখন পল্টন শাহবাগ থানায় হামলা হয়, সেখানে জুবায়ের মুসাদ্দেকও হামলার শিকার হয়। জুবায়ের একটা পোস্টে লিখেছে, আমার উপর যে ছাত্রদলে হামলা করেছে তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমি তো সেই জন্য কাঁদিনি, কিন্তু আমার পরিচিত ছোট ভাইয়েরা যখন আমাকে মারলো তখন আমি সেই দুঃখে কেঁদেছি। তার মানে কি ছাত্রদলের মধ্যে কিছু গুপ্ত শিক্ষার্থী আছে? যদি জুবাইরের বক্তব্য যদি সঠিক হয়। এখন হইলো যে এই জায়গায় হয়ে গেছে যে পিকে সিনেমার আমির খানের মুভিতে এই স্টিকার লাগায় রাখতো ভগবানের, যে যাতে চট থাপ্পড় যাতে কেউ না দেয়। তো এখন আমার মনে হয়েছে যে কিছু সাধারণ শিক্ষার্থী আছে এক পাশে শিবিরে লাগায় রাখে, আরেক পাশে মনে হয় ছাত্রদলে লাগায় রাখে, যে যাতে কোনো দিকে একদিকে মুখ ফিরাইলে ওই পাশটা কাভার হয়ে গেল, যে যখন যেটা দরকার চর যাতে ঠেকানো যায় ওই সিস্টেম ওই পলিসি নেওয়ার চেষ্টা করে। তবে আমরা এই হামলার নিন্দা জানাই, তবে তারা যে এই গুজবগুলা বিভিন্ন জায়গা থেকে রটাচ্ছে এবং এই যে গুজবের ভান্ডারগুলা যে জায়গা থেকে ছড়ানো হচ্ছে এবং এনার্কিগুলা হচ্ছে এবং হারমোনিগুলা নষ্ট হচ্ছে, সেই জায়গাগুলো আসলেই সমাধান হওয়া দরকার। এবং এই বট আইডি থেকে যে গুজব ছড়ানোর এই রাস্তাগুলো বন্ধ করা দরকার এবং স্ট্রিক্টলি বন্ধ করা দরকার।